এর পাঠে সকলকে শুভেচ্ছা, স্বাগত। অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকের পাঠে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে পড়ব কৃষি শিক্ষা প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়। আর আমি তোমাদের সাথে আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। প্রথমে চিত্রগুলি লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছি আমরা চিত্রে? কতগুলি, প্রথমে একটা জার এবং এরপরে কিছু আচার। তাহলে আমরা আজকে পড়ব আচার তৈরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটি পদ্ধতি আচার। আচার তৈরির কৌশল আমরা আজকে দেখব। তো এখানকার শিখন ফল যেটি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কৌশল আয়ত্ত করতে পারবে। খাদ্য প্রক্রিয়াজাতকরণের অনেকগুলি কৌশল আছে, তার মধ্যে আচার একটি পদ্ধতি বা কৌশল। তো আমরা আজকের পাঠে যেটা দেখব সেটা হলো খাদ্য প্রক্রিয়াজাতকরণের আচার তৈরির কৌশল। প্রথমেই আসি আচার কি। যখন কোনো খাদ্যকে সাধারণ লবণ বা ভিনেগারের সাহায্যে সংরক্ষণ করা হয় তখন সেই প্রস্তুতকৃত খাদ্যকে বলে আচার। আচারের যদি প্রাগৈতিহাসিক ইতিহাস দেখি তাহলে আজ থেকে 4000 বছর আগে ভারতীয় উপমহাদেশে আচারের প্রচলন ছিল। সেখান থেকে আজকের আচার হয়তো কিছু সংস্করণ হয়েছে, কিছু পরিবর্ধন হয়েছে, কিন্তু মূলত সেই 4000 বছরের পুরাতন আচারেরই নতুন সংস্করণ মাত্র। তো এবার আসি আচার তৈরির যে সমস্ত উপাদান লাগে। প্রথমে আসি ঝালের আচার তৈরির উপকরণ। সেক্ষেত্রে লাগবে ফলের টুকরা, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, চিনি, ধনে, মৌরি, জৈন, জিরা, কালো জিরা, মেথি, সাদা সরিষা, সরিষার তেল, ভিনেগার। আর যদি মিষ্টি আচার করতে চাই তাহলে যেটি লাগবে সেটা ফলের টুকরা, আদা, রসুন, মরিচের গুঁড়া, পেঁয়াজ, লবণ, চিনি, পোস্তদানা, দারুচিনি, জয়ত্রী, যেটার জন্য যেটি দরকার, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং মোম যদি আমরা বোতলে ভরে রাখি তাহলে। এবার আসি যে সমস্ত উপাদান আমরা আচারে ব্যবহার করব তার কাজ কি। প্রথমে আসি অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। এটি একটি সংরক্ষক হিসাবে কাজ করে, অর্থাৎ আচারকে দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করে, প্রিজারভেশনে সহায়তা করে, প্রিজারভেটিভ হিসাবে কাজ করে এই অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। এবার KMS একটি শক্তিশালী সংরক্ষণ, এটিও আচারকে দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে। চিনি, এটি সংরক্ষক হিসেবে কাজ করে এবং মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেয়। মশলা স্বাদ এবং ঘ্রাণ বাড়ায়, কখনো কখনো এটি সংরক্ষক হিসাবেও কাজ করে। লবণ স্বাদ বাড়ায় এবং সংরক্ষক হিসাবে কাজ করে। ফলে এই সমস্ত উপাদান আচারের স্বাদ, গন্ধ এবং সংরক্ষক হিসাবেই মূলত কাজ করে। এবার বিভিন্ন ধরনের আচার। অনেক ধরনের আচার বাজারে প্রচলিত বা তৈরি করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আমের ঝাল আচার, আমের মিষ্টি আচার, জলপাইয়ের আচার, আমলকির আচার, সাতকরার আচার, বেগুনের আচার, ক্যাপসিকামের আচার, মিশ্র সবজির আচার, মাশরুমের আচার, রসুনের আচার, ভিনেগার আচার, কাঁঠালের আচার, মরিচের মিশ্র আচার, লেবুর আচার, পেঁয়াজের আচার এবং বাঁধাকপির আচার। তো আমরা আজকে দেখতে চাচ্ছি আমের ঝাল আচার। তো সেক্ষেত্রে যে উপকরণ সমূহ লাগবে এবং যে পরিমাণে, সেটা হলো আম 1 কেজি, আদা 30 গ্রাম, রসুন 30 গ্রাম, মরিচের গুঁড়া 20 গ্রাম, হলুদের গুঁড়া 10 গ্রাম, লবণ 40 গ্রাম এবং চিনি 100 গ্রাম, জিরা 3 গ্রাম, মেথির গুঁড়ো 5 গ্রাম, সাদা সরিষা 20 গ্রাম, সরিষার তেল 500 গ্রাম, ভিনেগার 11 মিলি এবং মেথি হলো 5 গ্রাম। এই সমস্ত উপকরণ দিয়ে আমরা আমের ঝাল আচারটি তৈরি করতে পারি। এবার আসি স্টেপগুলি বা পদ্ধতিগুলি। প্রথমেই আমের আচারের জন্য ভালো কাঁচা আম বেছে নিতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে। এরপরে আমগুলোকে লম্বালম্বিভাবে 6 থেকে 8 ভাগ করে কেটে নিতে হবে।
এবং 1 কেজি আমের টুকরার সাথে 40 গ্রাম লবণ মাখিয়ে 10 থেকে 15 ঘন্টা রেখে দিতে হবে। সেক্ষেত্রে আমরা লবণ মাখিয়ে এবং আমের টুকরোগুলোকে উঠিয়ে এরপরে আর কি আমের টুকরোগুলোকে উঠিয়ে 5 গ্রাম হলুদ মিশিয়ে বাঁশের চালনি বা ট্রেতে 5 থেকে 6 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। ওজন করা টুকরোগুলিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদা এবং রসুনের খোসা ছাড়িয়ে 100 মিলি 1% অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে সহযোগে পেস্ট তৈরি করে নিতে হবে। এছাড়া অন্য অন্য যে সমস্ত উপকরণসমূহ থাকে সেগুলো আমরা দেখাচ্ছি। মরিচ, আদা, মেথি, ধনে ইত্যাদির আনুষঙ্গিক যে পদার্থগুলি থাকে সেগুলি এবং এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এরপরে আদা এবং রসুনের খোসা ছড়িয়ে 100 মিলি মিটার 1% অ্যাসিটিক অ্যাসিডে দ্রবণে এটি সহযোগে পেস্ট তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে যেটা আমরা করতে চাচ্ছি যে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্টের সাথে মিশিয়ে মিশ্রণটি আমে ভেজে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে এটাকে ভেজে ফেলতে হবে। অর্থাৎ প্রথমে কড়াইতে তেল নিয়ে নিতে হয়, তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্টের সঙ্গে মিশিয়ে মিশ্রণটিকে আম ভেজে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। এরপরে ভাজা চলাকালীন ভাজা আমের টুকরো, চিনি, মেথি, জিরার গুঁড়া, সরিষার গুঁড়া একে একে যোগ করতে হবে। অবশেষে লবণ এবং অবশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ 10 মিলিলিটার গ্লেসিয়ার অ্যাসিটিক অ্যাসিড যোগ করলে ভালোভাবে মিশ্রিত করে কম তাপে 3 থেকে 5 মিনিট
ফুটিয়ে নিতে হবে। এবং আমরা যদি চুলা থেকে নামানোর পর গরম অবস্থায় জীবাণুমুক্ত কাচের বোতলে এটাকে ব্যবহার করতে হবে। এইভাবে আমরা আমের কাঁচা আচার তৈরি করতে পারি। আসি মূল্যায়ন, যেটি বহু নির্বাচনী প্রশ্ন। প্রথমে আসি, রাসায়নিক সংরক্ষক ব্যবহার কেন করা হয়? তাহলে কোথায় ব্যবহার করে রাসায়নিক সংরক্ষক, কোথায় ব্যবহার করা হয়? চিপসে, ফ্রেঞ্চ ফ্রাইতে, আচার এবং সসে। আমরা একটু উত্তরগুলি দেখে আসি। প্রথমে দেখি চিপস কিনা। বলছে ক্রস, অর্থাৎ চিপসে রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয় না। আসি ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইতেও নয়। সস, সসেও নয়। তাহলে বাকি থাকলো আচার। তাহলে আচারে রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয়। নেক্সট হলো, আচার বানাতে কোনটি ব্যবহার করা হয়? নিচের কোনটি আচার তৈরিতে ব্যবহৃত হয়? আমরা একটু উত্তরগুলি দেখে নিই। ইথিলিন, ফরমালিন, ল্যাকটিক অ্যাসিড এবং ভিনেগার। একটা করে উত্তর আমরা একটু দেখি। ইথিলিন হচ্ছে ক্রস, অর্থাৎ ইথিলিন আচার ব্যবহারে দরকার নেই। নেক্সট হলো ফরমালিন, এটিও দরকার নেই বা ক্রস। আচার বানাতে ল্যাকটিক অ্যাসিড, তারও দরকার নেই। তাহলে আচার বানাতে দরকার ভিনেগার। এবার আসি প্রশ্ন, যেটি মূল্যায়নের যে প্রশ্ন, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে আচার কাকে বলে? আচারে ভিনেগার কেন ব্যবহার করা হয়? আমরা যে আচার তৈরি করব সেটি কি এবং কাকে বলে? আচারে ভিনেগার কেন ব্যবহার করা হবে? একটু বাড়ির কাজ, আমের মিষ্টি আচার বানানোর উপায় লেখো। আমি ঝালের আচার তৈরির পদ্ধতিটি দেখলাম। এবার আমরা আমের মিষ্টি আচার বানানোর উপায়টি বাড়ির কাজ হিসাবে থাকবে। তো আমরা আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে মনোযোগী হয়ে শোনার জন্য। সকলকে ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তারপরেও আমাদের পক্ষ থেকে যেটি বলা সেটি হলো, অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুবে, অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। নিজের সুস্থতার সাথে সাথে পারিবারিক সুস্থতার বিষয়টিও নজরে আনবে এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে পড়াশোনাটিও চালিয়ে যাবে। এই প্রত্যাশায় আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের মতো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।